6.3 এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ ভ্যাট রিটার্নের জন্যই বলি অথবা সরকারের ট্যাক্স ভ্যাট পাওয়ার ক্ষেত্রে মানে ভ্যাট পাওয়ার ক্ষেত্রেও এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো 6.3 যারা ইস্যু করে সে তো সেলস করার সময় ইস্যু করে সেম ডকুমেন্টটা যে পারচেজ করে সে হচ্ছে পারচেজ এন্ট্রির জন্য ব্যবহার করে। তো এখানে এটা আমরা দেখতেই পাচ্ছি কর চালা আমাকে বলছে বিধি 40 এর উপবিধি ১ অনুসারে আমরা হচ্ছে যেহেতু আমরা ব্যাটের অ্যাক্ট এবং হচ্ছে রুলস দুটোই আছে। তো এই ফর্মটা ডেভেলপ করা হইছে সেটা হচ্ছে বিধি 40 এর উপবিধি ১ এর দফা গ এবং চ অনুসারে হচ্ছে এটা তৈরি করা হইছে। তো এখানে মেজর কতগুলো ব্যাপার আছে সেটা হচ্ছে ক্রেতার নাম। যে কিনবে তার নাম অবশ্যই দিতে হবে। ক্রেতার বিন নাম্বার অবশ্যই দিতে হবে। ঠিকানা অবশ্যই দিতে হবে। তারপর সরবরাহের গন্তব্যস্থল দিতে হবে। এমনকি আপনি যে যানবাহন দিয়ে সরবরাহটা করছেন, ওই যানবাহনটাও উল্লেখ করতে হবে। এ পাশে আরো চালানপত্র নম্বর দিতে হবে, ইস্যুর তারিখ দিতে হবে, তারপরে হচ্ছে ইস্যুর সময় দিতে হবে। তার মানে এই চালানটা হচ্ছে আপনি যখন ইস্যু করবেন তখন হচ্ছে যদি আপনার মালামাল কোথাও যায়, মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকা আপনার মাল পাঠাচ্ছেন। আপনার গাড়ির মধ্যে ওই গাড়ির নাম্বার সহ যে চালানটা থাকবে এটা অবশ্যই গাড়ির সাথে দিতে হবে। যদি না দেন, কোন কারণে যদি চেকিং হয়, তাহলে আপনার পুরো মাল বাজেয়াপ্ত হইতে পারবে। বাজেয়াপ্ত তো হবেই, আপনার জরিমানা পর্যন্ত হবে। তখন আপনি দেখবেন যে এটা যারা দূর-দূরান্তে ডেলিভারি দেয় তারা অবশ্যই দেখা যায় চালানগুলো ইস্যু করে তারপরেই কিন্তু হচ্ছে মালামালগুলো হাত থেকে ছাড়ে, গাড়িতে ছাড়ে। যেহেতু এখানে দেন একদম সময় পর্যন্ত উল্লেখ থাকে। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে অনেক ব্যাটের একটা সেরা একটা ফর্ম প্লাস ডকুমেন্ট যেটাই বলি। তো এটা একদম ছোট্ট ফর্ম। এখানে আমাকে বলছে যে ক্রমিক নাম্বার তো থাকবেই। আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। একক সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। এই কথাটা কিন্তু বারবার ব্যাট অ্যাক্টে বলা হচ্ছে। সেটা হচ্ছে আমার যে সরবরাহটা থাকবে ওই ইউনিটের ক্ষেত্রে, তখন আমাকে শুধু ওই ইউনিটের ডিটেইলসটাই আমাকে নিয়ে আসতে হবে যেটা সরবরাহ। তো ইন প্র্যাকটিসে আমি যদি একটু প্র্যাকটিক্যাল কথা বলি, সেখানে আমরা দেখি যখন পণ্যটা হচ্ছে ডেলিভারি দেয়, তখনই কিন্তু চালানটা ইস্যু করে। তো দেখা যায় অনেক সময় এরকম হয়, ধরেন আপনার কোম্পানি আমার কোম্পানি থেকে মালামাল কিনতে যাচ্ছে। দেখা যায় প্রচুর মানি আপনার মানে মালামালের ডিমান্ডটা বেশি থাকার কারণে অনেক সময় হচ্ছে সাপ্লায়ারকে আমরা কি করি? অ্যাডভান্স পেমেন্ট করি। তো অ্যাডভান্স পেমেন্ট করার সময় ধরেন এটা আমার পুরো ইনভয়েস ভ্যালুটা হবে হচ্ছে ১০,০০,০০০। তো ৳১০,০০,০০০ মালামাল সে আমাকে দিবে আরো পরে। ৳৫,০০,০০০ বলতেছে সে আমাকে 15% অ্যাডভান্স দিবে। তো 15% যদি আমাকে অ্যাডভান্স দেয়, তার মানে কি কোম্পানি তাকে 15% পে করে ফেললো ওই সিএস অথবা আমরা যদি বলি অর্ডারের পারচেজ অর্ডার পিওর এগেইনস্ট এ। এখনো কিন্তু আমরা কোন চালানের লেনদেন হয় নাই। তখন আমরা ভ্যাট এর এবং ট্যাক্স এর ট্রিটমেন্টটা কি করি? প্র্যাকটিসের ক্ষেত্রে কারণ আমার তো অলরেডি টাকা পেমেন্ট করছি আবার ওই ব্যক্তিও টাকা পেয়ে গেছে। কিন্তু আমি এখনো চালান পাই নাই। মানে 6.3 ও পাই নাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করি? তো আমরা এক্ষেত্রে যে কাজটা করি, মানে আমরা যখন কমপ্লায়েন্স মেইনটেইন করার চেষ্টা করি, তখন আমরা কি করি? ওকে পেমেন্ট করার সময় ভ্যাট এবং ট্যাক্স কেটে ফেলি। কেটে তাকে টাকাটা দেই। ধরেন ৳৫,০০,০০০ আমরা দিব সাপ্লায়ারকে। তো ৳৫,০০,০০০ তে আমরা আগেই জেনে নেই যে ওই সাপ্লায়ার আমাকে যে চালানটা দিবে সেটা কত পার্সেন্টে দিবে। 15% অথবা 10%। 10% হলে তো আমাদের বিডিএস এ চলে যাবে। যেমন 15%। তো আমরা কি করি? ওর কাছ থেকে 15% ভ্যাট কাটি। তারপর হচ্ছে যে টিডিএস যতটুকু আছে সেটাও কাটি। কেটে বাকি টাকাটা ওর কাছে দেই। এখন কি ঘটনা ঘটলো? আমি যে তাকে ৳৫,০০,০০০ না দিয়ে ভ্যাট এবং ট্যাক্স এর পরিমাণটা আমার হাতে রেখে এই টাকাটা যে আমি ওকে দিলাম, তাহলে সে কি করলো? ভ্যাট এর এবং ট্যাক্স এর টাকা কম পাইল। এখন স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটে সে যেহেতু কম পাইছে, ফাইনাল পেমেন্ট এর জন্য অবশ্যই সে হচ্ছে আমাকে চালানটা দিতে হবে। যদি চালান না দেই, তাহলে অলরেডি আমরা ভ্যাট এবং ট্যাক্স এর টাকা কাটা। তার এটা লস হবে। তো যখন সে লাস্টের ইনস্টলমেন্ট যেটা ফাইনাল আরো ৳৫,০০,০০০ যখন মানে কি করলো? আমাকে মালটাও দিলো, আমাকে চালান ইস্যু করলো, পুরো ডিটেইলসটা দিল। তখন হচ্ছে আমরা পূর্বে যে ভ্যাটটা কাটছি, এইটা হচ্ছে আমরা ওকে অ্যাডজাস্ট করে ফেলি ফাইনাল বিলের সাথে। কারণ তার ভ্যাট তো সে জমা দিবে। আর ভ্যাট জমা দেওয়ার দায়িত্ব আমার না।
আমরা কি করি যেটা আমাদের সেফটি মানে কমপ্লায়েন্স ইস্যুর জন্য আমরা আগেই কেটে রাখি। তো ফাইনাল বিলে গিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়। তো এই ক্ষেত্রে অনেকেই আমরা মানে বেশ কয়েকটা ভাষা থাকে। আপনি যদি ৩ টা সিচুয়েশন আছে যে কখন হচ্ছে ভ্যাট ট্যাক্স কাটতে হবে। ১ নাম্বার হচ্ছে ডেলিভারি দিলে, ২ নাম্বার হচ্ছে কোন পেমেন্ট করলে, ৩ নাম্বার আরো এরকম একটা ইস্যু আছে। তবে যেটা বলছে এই ৩ টার যেটা আগে ঘটে। তো যেহেতু আমি তাকে অ্যাডভান্স এর টাকাটা পেমেন্ট করে ফেলছি, অ্যাডভান্স এর টাকাটা অবশ্যই আগে চলে গেছে। তখন আমরা কি করলাম আইনের কথা মাথায় রেখে আমরা সুন্দর করে হচ্ছে তার থেকে কেটে দিলাম। কারণ এটা ৩ টা ক্ষেত্র রাখার কারণ এটাই যে কোনভাবেই সে যাতে ভ্যাট ট্যাক্স এর আওতায় থেকে মানি বাদ না যায়। তার জন্য হচ্ছে আমরা যখনই হচ্ছে পেমেন্ট দেই, তখন হচ্ছে আমরা ভ্যাট ট্যাক্স এর পরিমাণটা হচ্ছে কেটে নেই। তখন দেখা যায় তারই একটা মানি কম্পালসারি হয়ে যায় সে আমাকে চালানপত্রগুলো দেওয়ার জন্য। যখন সে ফাইনাল চালানপত্র মানে 6.3 দিবে, ওইটা অনুসারে যেমন এখানে 15% আছে তখন হচ্ছে আমরা কি করব? ওই টাকাটা অ্যাডজাস্ট করে বাকি পেমেন্টটা দিয়ে দিব। তাহলে আমাদের আর কোনো কমপ্লায়েন্স ইস্যু আসবে না। এটা হচ্ছে মূলত ইন প্র্যাকটিস এর কথা। তো এখন যদি আমরা এখানে দেখি একটা যেহেতু আমাকে বলছে পণ্য বা সেবার বর্ণনা বা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ আমরা এখানে জাস্ট হচ্ছে যে নামে হচ্ছে আমার পণ্যটা বাজারে বিক্রি হয় এটার ডিটেইলসটা হচ্ছে আমি এখানে দিব। দেওয়ার পর আমাকে দিতে হবে সরবরাহের একক। আমার সরবরাহটা আসলে কিরকম হবে? আমি বললাম যে, এখানে হচ্ছে আমি যে পণ্যে মানে সরবরাহ করি, কেউ দেখা যায় এখানে গ্রামে মানে ১ বোতল, কারো দেখা যায় রডের ক্ষেত্রে দেখা যায় টন, কারো দেখা যায় হচ্ছে মানে যেরকম একক হয়, কোনটা ফিসে এরকম এককটা আমাকে দিতে হবে। তা আমি বললাম কি ২০০ গ্রাম প্রতি বোতল হচ্ছে এইটা আমার সরবরাহের একক। আমার এখানে এই চালানের ক্ষেত্রে আমি কত বোতল দিলাম? ৩০০ বোতল দিলাম। দেওয়ার পর এখানে মূল্য একটা বোতলের মূল্য হচ্ছে ৳৭০। তাহলে আমার ৩০০ বোতলের মূল্য কত হবে? ৩০০ দিয়ে গুণ দিলে আমার চলে আসতেছে। তো এটা আসার পর আমার হচ্ছে মোট মূল্যটা চলে আসছে। মোট মূল্য চলে আসার পর এখানে একটা সম্পূরক ডিউটি আছে। অনেকগুলা প্রোডাক্টের মানে এসডি থাকে। তাহলে আমাকে কি করতে হবে? সম্পূরক ডিটির কিন্তু আমাকে হারটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে টাকা দিতে হবে। তা আমি ধরলাম এটা 15%। সেক্ষেত্রে আমার 15% আমি যদি সম্পূরক মোট মূল্য থেকে বের করি, তাহলে আমি দেখলাম ৩১০০ মানে ৳৩,১৫০ হয়ে যাচ্ছে। এখন এটার উপর হচ্ছে আমার ভ্যাট এর পার্সেন্ট হচ্ছে 15%। তো মূল্য সংযোগ বা সুনির্দিষ্ট করের পরিমাণ কত আসবে? সেটা হচ্ছে আমরা মোট মূল্যের সাথে সম্পূরক ডিউটি যোগ করে তার 15% করলে হচ্ছে আমার ভ্যাট এর মূল্যটা আসতেছে। তারপর হচ্ছে আমাকে এখানে কিন্তু খেয়াল করেন মূল্য সংযোজক করের সুনির্দিষ্ট হার আর এখানে বলছে মূল্য সংযোজক বা সুনির্দিষ্ট করের পরিমাণ। তারপর এখানে কিন্তু সকল প্রকার শুল্ক, কর সহ মূল্য। এর আগে আমরা যেটা দেখলাম এখানে হচ্ছে এই অংশে যতটুকু আছে সবগুলো হচ্ছে একক মূল্য। মানে এখানে একক মূল্য বোঝাচ্ছে। কারণ আমাকে নিচে একটা কথা বলে দিছে। সকল প্রকার কর ব্যতীত মূল্য। তো এখানে যখন আমি এখানে একক মূল্য যেটা এখানে হচ্ছে আমার কোনো কর নাই। তো আমার মোট মূল্য যেটা এখানেও কর নাই। আমি কি করলাম? এটা থেকে করটাকে এবং সাপ্লিমেন্টারি ডিউটিকে আলাদা করে দেখাইছি। দেখাইয়া আমি এখানে মূল্য সংযোজনের করের পরিমাণটা আলাদা করে দেখাইলাম। দেখাইয়া হচ্ছে এখানে আমি করসহ কত মানে ভ্যাট সহ কত টাকা মূল্য আসতেছে সেটা দেখালাম। এরকম করে দেখা যায় এখানে কিন্তু পুরা টোটালটা চলে আসবে। এক চালানে যতটুকুই দেই না কেন সবগুলো চলে আসবে। সম্পূর্ণ শুল্ক চলে আসবে। তারপর হচ্ছে আম এটা মানে সবগুলা জিনিস আলাদা, আলাদা করে হচ্ছে চলে আসতেছে। আপনার যদি পণ্য শুধু একটা চালানে একটাই দেন, তখন মনে করেন টোটালটা না দিলেও কিন্তু হচ্ছে। কিন্তু আপনি যখন একের অধিক পণ্য একই চালানে থাকবে, তখন অবশ্যই আপনাকে টোটালটা দিতে হবে যাতে এক নজরে ক্রেতাও বুঝতে পারে, বিক্রেতাও রেকর্ড রাখতে পারে। তারপরে এখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি থাকবে, স্বাক্ষর থাকবে, সিল থাকবে। আমরা যারা হচ্ছে অনেকে দেখা যায় এই ৩ টা গড়ের জন্য আমরা একটা সিল বানাই নেই। জাস্ট এই সিলের মধ্যে আমার পদবি থাকলো, আমার স্বাক্ষরটা আমরা দেই শুধু। তারপর ডেজিগনেশন এগুলো থাকে এখানে সিল করে তখন হচ্ছে আমরা শুধু এখানে হচ্ছে একটা সিগনেচার দিয়ে বিলটাকে ছেড়ে দেই। এক্ষেত্রেও চালানের ক্ষেত্রে অনেক ধরনের চালান দেখা যায়। কেউ হচ্ছে মূসকের যে মানে এটা মনে হয় কালারটা কিরকম যে একটা কালার আমি ব্লু বা এরকমের ওইরকমের চালান ব্যবহার করে। অনেকে দেখা যায় হচ্ছে এরকম এক্সেল এর চালানও ব্যবহার করে। সেক্ষেত্রে উনারা যেকোনোটা যারা হচ্ছে এক্সেল এ চালান ইস্যু করবে, মানে এরকম সফট কপির মতো চালান থাকবে। আপনি দেখবেন যদি চালান নিয়ে প্র্যাকটিস করেন, অনেক কালার, অনেক রকমের চালান বিভিন্ন সাইজের দেখা যায়। তো দেখা যায় আফটার অল এই ফরমেটটা একই থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় কেউ যদি
অনুমতি থাকে যে উনারা নিজেরা হচ্ছে চালান ইস্যু করতে পারবে। সফটওয়্যার থাকলে তো অবশ্যই ইস্যু করতে পারবে। আর যদি সফটওয়্যার না থাকে তারাও দেখা যায় ইস্যু করতে পারবে। তো ইস্যু করলে এখানে কিন্তু চালানের নাম্বার নিজেরা একটা সিরিয়াল মেইনটেইন করে দিতে থাকে। মানে ১ বছর পর্যন্ত যতগুলা চালান ইস্যু করবে এরকম করে সে হচ্ছে সিরিয়াল মেইনটেইন করতে হয়। তো এরকম সিনারিটা ঠিক রেখে কিন্তু চালান অনুমতি নিয়ে ব্যবহার এই করা যায়। কারণ অনেক এই সময় ভুল চালান লেখাটা নাম্বার একটু দেওয়ার জন্য কঠিন। কি কোনো অ্যাপ্রুভালের দরকার আছে? বুঝি নাই। এই চালান নাম্বার মানে দেওয়ার জন্য কি কোনো অ্যাপ্রুভালের দরকার আছে কোনো এনবিআর এর? যারা হচ্ছে সফট কপি দিবে তারা হচ্ছে একটা অনুমতি নিয়ে রাখে যে উনারা দিতে পারবে। কারণ চালানে কিন্তু আপনি দেখবেন আ বই যেটা পাওয়া যায় ওখানে উপরে একটা পেজ থাকে এটার উপর লিখলে ২য় পেজ পর্যন্ত হয়। ওইটাই হুম, হচ্ছে হুম। মূলত অরিজিনাল মেক্সিমাম চালানটা ব্যবহার হয়। এখন আমার যদি মনে হয় প্রচুর পরিমাণ চালান থাকে মানে হাতে লেখা লিখব না। মানে এরকম করে চালান ইস্যু করব। সেটা অনুমতি নিয়ে দেওয়া যাবে। আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে 6.3 নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ রাজু ভাই, হ্যাঁ, বলেন। যখন মনে করেন আমি কারো থেকে সাপ্লাই দিই না, সাপ্লায়ারে আমাকে ধরেন সিমেন্ট সাপ্লাই দিচ্ছি। এখন সিমেন্ট কোম্পানি আমাকে 6.3 ইস্যু করলো। আমার থেকে 50% মনে করেন প্র্যাকটিস হচ্ছে, উনি 15% কেটে রাখতো। কেটে রাখার পর যখন আমি অর্ধেক দিলাম বিল, সেই জন্য উনি 15% কেটে আমাকে ইয়াটা চালানটা ইস্যু করলো। যখন আমি ফাইনাল পেমেন্টটা দিচ্ছি তখন ওনাকে আমি আর কি সাবমিট করবো? মানে কে বিল কিনতেছে, কে বেচতেছে আমি এটাই বুঝলাম না আপনার প্রশ্ন থেকে। বলতেছি, ধরেন ডায়মন্ড সিমেন্ট থেকে আমি সিমেন্ট কিনলাম 100 বস্তা, 50 বস্তার টাকা আমি পেমেন্ট করলাম। বুঝলেন না মনে হয়? যখন উনি হ্যাঁ, আমাকে হ্যাঁ। ইস্যু করলো তখন তো 100 বস্তায় দিয়ে দিবে। তখন ব্যাট ট্যাক্স কেটে সবগুলো মূল্য মূল্য সহ দিয়ে তো আমাকে কি দিবে? চালানটা দিবে, তাই না? হুম, হুম। এখন 6.3টা দিল আর কি, ওখানে একটা মূল্য দেখালো এবং ব্যাটের টাকাটা কেটে লাগলো। এখন আমি 15% দিলাম, ওই না 50% টাকা পেমেন্ট করলাম। 50% যখন পেমেন্ট করছি আর 50% বাকি থেকে গেল না, যখন আর 50% আমি ফাইনাল পেমেন্ট করব, তখন আমাকে কি উনাকে আর এক্সট্রা কোনো কিছু টাকার সাথে ইস্যু করতে হবে? এটা নিয়ে আমি শুরুতে অনেকগুলা বললাম, আপনারা হয়তো খেয়াল করেন নাই। সেটা আমি বলছি যে যখনই উইথহোল্ডিং অথরিটির কাছে আসবে, সে যখন পেমেন্ট করতেছে, সিমেন্ট কোম্পানিকে সে পেমেন্ট করলো, তখন হচ্ছে অ্যাডভান্সের এগেইনস্ট এ ভ্যাট ট্যাক্সের পরিমাণটা কেটে রাখলো। ফাইনাল যখন পেমেন্টে আসবে অবশ্যই সিমেন্ট কোম্পানি তাকে সকল চালান দিবে। মানে পুরো ৳১০০ র চালানই সে তার কাছে দিবে। তো ৳১০০ চালান যদি দেয়, তার অ্যাডভান্স থেকে যেহেতু 15% ভ্যাট এবং ট্যাক্স সহ কেটে হইছে। তো ভ্যাট ট্যাক্স তো এমনি কাটতে হবে। ভ্যাটের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তার কাছ থেকে যেটা কাটা হইছে এটা কি করবে? ওইটা ব্যাক দিয়ে দিবে। ব্যাক কিভাবে দিবে? সে যদি ৳১০০ র মধ্যে তাকে পেমেন্ট করা হয় ৳৯৫, ৯৫ না ৳৮৫। তো ৳৮৫ ৳১৫ বেশি কাটছে। এখন পরবর্তীতে তাকে ৳১০০ পেমেন্ট করার কথা। সেখানে সে ৳15 যে বেশি কাটছে এটাকে বাদ দিল। মানে এড করে দিল। সেটা ৳১১৫ তাকে দিল। এরকম করে হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্টটা করা হয়। রাসেল ভাই মেইনলি আচ্ছা, ব্যাপারটা এরকম না যে আমি মনে করেন ১০০ টাকায় যদি আমি ৫০ টাকা পেমেন্ট করি, ওই ৫০ টাকার উপরে যে ভ্যাটটা হয় ওই ভ্যাটটা আমি দিব। এটাই তো ব্যাপারটা না? বেটটা আপনি উজ্জ্বল করে রাখলেন। বেট তো আপনার ওর 15% এ যদি প্র্যাকটিস করে, ওর বেট তো আপনি কাটতে পারবেন না। এখন আপনি মনে করেন পেমেন্টটা এখন করছেন। যেহেতু আমাকে একটে বলছে পেমেন্ট অথবা বিল যেটা আগে হয়, তখন হচ্ছে আমাকে বেটের সেটেলমেন্টটা করে ফেলতে হবে। তো আপনি সেফটির জন্য কি করলেন? ওর বেটটা উইথড্রল করে রাখলেন। উইথড্রল মানে এই বেটটা তো সে পরিশোধ করবে। ফাইনাল পেমেন্টে গিয়ে আপনার ওর বেট ওরে দিয়ে দিলেন। বুঝছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? মোটামুটি। আচ্ছা রাজা ভাই, ওনারা আমাকে 6.3টা দিবে, ওটা আমি কি করব? ওটা রেকর্ড কিভাবে দিব? ওরা আপনাকে 6.3 দিবে এটার রেকর্ড কিভাবে করবেন? এটা আপনি পারচেজ করছেন না ওর থেকে। তো ওর থেকে যদি পারচেজ করেন, সেটা অবশ্যই আপনার পারচেজ এ যাবে, পারচেজ ট্রিটমেন্ট হবে। ওই ব্যক্তির জন্য তো এটা সেলস, আমার জন্য তো পারচেজ। তা আমার পারচেজ এর যে ট্রিটমেন্ট আছে, ওখানে আমার এটা এন্ট্রি দিব। আমি 6.1 এ রেজিস্টার করব, 9.1 এর ক্ষেত্রে আমি আমার পারচেজ যে জায়গায় দেখানোর কথা সেখানে দেখাবো। থ্যাংক ইউ ভাইয়া, এটাই জানতে চাইছিলাম আর কি, আমার জানাটা হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা রাসেল ভাই, আরেকটা কোশ্চেন আছে আমার। সেটা হলো, মনে করেন এই যে কিছু প্রোডাক্ট তো থাকে ছোট ছোট প্রোডাক্ট, যেগুলো মনে করেন যে আপনার ক্যারিং রিক্সা বা সিএনজি দিয়া করে, তখন এই যে যানবাহনের প্রকৃতি ও নাম্বার যেটা আছে, হ্যাঁ, তখন এইটা কি দেওয়াটাকে ম্যান্ডেটরি ভ্যাট চালানোর সময়? সুজন ভাই একটু আরেকটু আওয়াজ করে কোয়েশ্চেনটা করিয়েন না, কোয়েশ্চেনটা বোঝা যাচ্ছে না ভাই, একটু আওয়াজ করলে আমরাও বুঝতে পারলাম কোয়েশ্চেনটা কি করছেন। কোশ্চেনটা হলো গিয়ে, মনে করেন আইটি প্রোডাক্ট থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে না, যেগুলো ছোট প্রোডাক্ট থাকে, তো এগুলো যদি কোনো জায়গায় আমি ডেলিভারি করি, তো তখন তো আপনার আহ, দেখা যায় যে সিএনজি বা পাঠাও বা অন্য কোনো কিছুতে মানে নিয়ে যায়, তখন কি এই যানবাহনের প্রকৃতি ও নাম্বার যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এটা কি দেওয়া কি ম্যান্ডেটরি কিনা ভ্যাট চালানো? না, এটা তখন আপনার যদি এরকম হয় তখন আপনি এটা রাখলেন না। এটা মূলত হচ্ছে আপনি দেখবেন যে কাভার ভ্যান লরি দিয়ে হচ্ছে মাল, পুরো কাভার ভ্যান ভরে কিন্তু আপনি দেখবেন সারা রাত মালামাল চলে। হুম হুম। মূলত হচ্ছে এদের ক্ষেত্রে। এখন আপনি মনে করেন একটা ল্যাপটপ এর একটা পার্টস কিনলেন, কম্পিউটার কিনলেন, তো ওইটা আপনার হাতে চালানটা থাকলেও হয়ে গেল আর কি। না, আমি সেটাই বলতেছি, আপনি বললেন তো ওটা গাড়ি আপনার নাম্বার কোন লাগে। গাড়ি দিয়ে যাবেন আপনি শিওর না, কিন্তু হুম আপনি হুম। এটা একটু খেয়াল করে দেখবেন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে নিজস্ব ট্রান্সপোর্টই থাকে, না যে না, ওরা সেটা আমি ওইরকম জানি, করে ডেলিভার করে। তো আমি তো সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এ ছিলাম নিজেই। তো তারা তখন ওনারা এটা একদমই রাখে, গাড়ি নাম্বার টাম্বার সব ডিটেলস রাখে। হুম হুম। আচ্ছা জয়নুল ভাই, যখন সিমেন্ট টিমেন্ট কিনেন সিমেন্টের ক্ষেত্রে যেটা জানি যে প্রতি টনে নাকি 500 টাকা, ইটের ক্ষেত্রে বালুর ক্ষেত্রে নাকি এই ধরনের টন হিসাব করে টাকা, এখানে তো মনে হয় না, না, 50% না, বা এটা কোনো সিমেন্টের পার্সেন্টেজ ক্ষেত্রে না, হিসাব নাই। এটা হচ্ছে রডের ক্ষেত্রে। দুরড না? হ্যাঁ, রডের ক্ষেত্রে হচ্ছে 2200 টাকা পার টন। এটা করা হয়েছে কারণ আপনি যত প্রাইজেই বিক্রি করেন না কেন, মানে আপনাকে ট্র্যাকিং করাটা ডিফিকাল্ট। এই কারণে কি বললো, একটা নির্দিষ্ট গোল, আপনি মাংনা বেচেন অত 5 টাকা বেচেন, 20 টাকা যতই বেচেন আপনি টন হিসেবে আমাকে দিয়ে দিবেন। এইটার কারণে দেখা যায় ইফেক্টিভ রেট আর অনেক ক্ষেত্রে কম পড়ে বা বেশি পড়ে, কারণ এটাকে আমরা বলি সুনির্দিষ্ট করের মধ্যে। রটের হচ্ছে এরকম একটা প্রোডাক্ট, এটা সুনির্দিষ্ট কর দিতে হয়।